বিশ্বের পারমাণবিক মঞ্চে ফের বাজছে এক বিপজ্জনক অ্যালার্ম। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা IAEA এর প্রধানের মন্তব্য আন্তর্জাতিক মহলে এক নজিরবিহীন বিভ্রান্তি এবং গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ট্রাম্পের সঙ্গে আলোচনার মাঝে ইরানের এই ধাক্কা যেন এক নতুন ভূ রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। IAEA প্রধানের ভয়ঙ্কর সতর্কতা। IAEA প্রধান রাফায়েল গ্রোসি গত 6 নভেম্বর ফ্রান্স 24 এর সাথে এক সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন তা রীতিমতো শিহরণ জাগানো। গ্রোসি নিশ্চিত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একের পর এক হামলায়, বিশেষত জুন থেকে নাতানজ, ইস্পাহান ও ফোর্ডের ওপর হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ইরান এখনও পারমাণবিক বোমা তৈরির জ্ঞান এবং উপকরণ ধরে রেখেছে। ইরানের হাতে রয়েছে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম এবং পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিগত ক্ষমতা। বিশেষজ্ঞরা অনুমান করছেন IAEA প্রধানের ইঙ্গিত অনুযায়ী অস্ত্র তৈরি করতে তেহরানের 1 বছর বা তারও বেশি সময় লাগতে পারে। জুন মাসের 12 দিনের যুদ্ধ এর পর অনেকে ভেবেছিল ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর হামলায় ইরানের পারমাণবিক স্বপ্ন হয়তো শেষ, কিন্তু গ্রোসির বক্তব্য দিচ্ছে এক শক্তিশালী টুইস্ট। হামলার পরেও ইরান পারমাণবিক পদার্থ অন্য কোথাও সরায়নি, বরং তাদের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি পারমাণবিক কেন্দ্রগুলি পুনর্নির্মাণের ইঙ্গিত দিচ্ছেন। আরাকচির সতর্কবাণী, পারমাণবিক পদার্থ এখন ইরানে রয়ে গেছে এবং অন্য কোথাও স্থানান্তরিত হচ্ছে না। এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে নিষেধাজ্ঞা এবং সামরিক চাপেও ইরান নিজেদের শক্তি ও সার্বভৌমত্বের প্রশ্নে অনড়। তারা আলোচনায় বসতে রাজি, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সীমাবদ্ধতা মানতে নারাজ। মোসাদ এজেন্ট বনাম আন্তর্জাতিক নজরদারি। জুনে IAEA এর রিপোর্টে ঘোষণা করা হয়েছিল যে ইরান অপ্রসারণ বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে এবং অবিষয়বস্তুহীন পারমাণবিক পদার্থের উপস্থিতি ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। এই রিপোর্টের পরেই ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালায়। এই ঘটনার পর ইরানের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমগুলি গ্রোসিকে মোসাদের এজেন্ট বলে অভিহিত করে তার মৃত্যুদণ্ড দাবি করে। এটি আন্তর্জাতিক সম্পর্কের এক চরম উত্তেজনাপূর্ণ চিত্র তুলে ধরে। সেপ্টেম্বরে ইরানের কিছু কর্মকর্তা তেহরানের কাছে একটি পারমাণবিক বোমা তৈরি শুরু করার জন্য প্রকাশ্যে অনুরোধ জানায়। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানান, এসব স্থাপনা আগের চেয়েও বেশি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না, এখনও নেই। প্রেসিডেন্ট পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, কোনো স্থাপনা ধ্বংস হলেও ইরান পিছু হটবে না, কারণ ইরানি বিজ্ঞানীরা প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন। অন্যদিকে দেশটির সরকারি মুখপাত্র ফাতেমে মোহজারানি জানান, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পুনরায় শুরু করার একটি বার্তা পেয়েছে, তবে তিনি বার্তাটির উৎস সম্পর্কে কিছু জানাননি। ইসরায়েলের আপত্তি সত্ত্বেও গাজায় 2000 তুর্কি সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। নেতানিয়াহুর আপত্তি উপেক্ষা করে কি ট্রাম্প তুর্কি বাহিনী মোতায়েনের অনুমতি দেবেন? তুরস্ক নিহত এক ইসরায়েলি কর্মকর্তার মরদেহ ফিরিয়ে দিয়েছে এবং এখন রাফা সীমান্ত দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চায়। তুরস্ক সরকার শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে গাজায় সৈন্য পাঠানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত করছে। এই মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনাও চলছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েল প্রকাশ্যে এই পরিকল্পনার বিরোধিতা করলেও অন্তত 2000 তুর্কি সৈন্য মিশনে অংশ নেবে। তুরস্কের এই ব্রিগেডটি দেশের বিভিন্ন সেনা ইউনিট থেকে সদস্য সংগ্রহ করছে। এই সৈন্যদের শান্তিরক্ষা মিশন ও সংঘাতপূর্ণ এলাকায় কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে এই বাহিনী কাজ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তৈরি শান্তি পরিকল্পনায় তুরস্ককে প্রধান ভূমিকা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তুরস্ক হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজার বড় একটি অংশের দায়িত্ব নেবে। ইসরায়েল তুর্কি বাহিনীর অংশগ্রহণের তীব্র বিরোধিতা করছে এবং পুরো পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
ওয়াশিংটন এখনও আইএসএফ বা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে তুর্কি সেনা পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ইসরায়েলি মুখপাত্র শোস বেদ্রোসিয়ান বলেছেন, গাজায় কোনো তুর্কি সেনা মোতায়েন করা হবে না। আঙ্কারা বিশ্বাস করে ইসরায়েল জাতিসংঘের অধীনে ন্যাটো মিত্রের উপস্থিতি মেনে নিতে চাইছে না। তুরস্ক গাজার যুদ্ধ পরবর্তী নিরাপত্তা ও মানবিক পুনর্গঠনে সরাসরি ভূমিকা নিতে চায়। তীব্র আলোচনার পর তুরস্ক ইসরায়েলি সেনা হাদার গোল্ডিনের মরদেহ ফেরত আনতে সাহায্য করেছিল। তুর্কি কর্মকর্তারা বলেছেন, আল কাসাম ব্রিগেডের এই পদক্ষেপ হামাসের যুদ্ধবিরতি চুক্তির প্রতি অঙ্গীকারের প্রমাণ। প্রায় 1000 তুর্কি সেনা ইতিমধ্যেই গাজা মিশনের জন্য স্বেচ্ছায় নাম লিখিয়েছে। জাতিসংঘ ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে আলোচনার পর এই মিশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেবে না বলে ধারণা করা হচ্ছে। আমিরাতের প্রেসিডেন্টের এক কূটনৈতিক উপদেষ্টা বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্পষ্ট কাঠামোর অভাবে। এই বহুজাতিক মিশনের লক্ষ্য হল গাজার সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ এবং সামরিক অবকাঠামো ধ্বংস করা। এছাড়া মিশরের সঙ্গে গাজার সীমান্ত সুরক্ষিত রাখা এবং মানবিক সহায়তার করিডোরগুলো রক্ষা করাও এর উদ্দেশ্য। গাজায় যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছিল যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে, যেখানে মিশর, কাতার ও তুরস্ক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। ওয়াশিংটন 2 বছরের জন্য একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তৈরি করেছে। ট্রাম্প চান আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী হামাসের নিয়ন্ত্রণাধীন গাজাকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করুক। এই বাহিনী গাজার সীমান্ত সুরক্ষিত রাখবে এবং নবগঠিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে সহায়তা করবে। ইরান থেকে ইয়েমেন পর্যন্ত এক টানটান সামরিক সজ্জা। সারি সারি ইয়েমেনি ক্ষেপণাস্ত্র কি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারবে? যদি তা হয়, তাহলে ইসরায়েলের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে। পরিস্থিতি কি সেই অনিবার্য সংঘাতের দিকেই গড়াচ্ছে? ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুথি যোদ্ধারা লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েলি ও তাদের সংশ্লিষ্ট জাহাজগুলোতে নিয়মিত হামলা চালায়, কিন্তু এবার তারা আরও সরাসরি হুঙ্কার দিয়েছে। হুথি আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারা সাফ জানিয়েছেন, ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য ইয়েমেন সম্পূর্ণভাবে প্রস্তুত। আল ফারায়ের ভাষ্য, ইয়েমেন প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণভাবে প্রস্তুত। এটা শুধুই রাজনৈতিক রটনা নয়, বরং বাস্তবে হাতের তালুতে থাকা কৌশলগত পরিকল্পনা। কটি সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে এমন সরাসরি সামরিক পরিকল্পনার ঘোষণা আন্তর্জাতিক কূটনীতির প্রেক্ষাপটে অত্যন্ত মূল্যবান। এর অর্থ কেবল কথার যুদ্ধ নয়, বরং বাস্তব সামরিক সংঘাতের প্রস্তুতি। ইয়েমেন ঘোষণা করেছে, যে কোনো আগ্রাসনের বিপরীতে তারা শক্ত জবাব দিতে প্রস্তুত। হুথিদের শক্তিকে ইসরায়েল আর ছোট করে দেখতে পারছে না। সাম্প্রতিক সময়ে হুথিদের ছোড়া মিসাইলে বহুবার ইসরায়েলের বিমান চলাচল ব্যবস্থাকে বন্ধ করতে হয়েছে, যা দেশটির জন্য এক চরম বিব্রতকর ও বেগতিক পরিস্থিতি। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা হল মধ্যপ্রাচ্যের আকাশে এক অভেদ্য বর্ম, কিন্তু বারবার সেই বর্মে ফাটল ধরাচ্ছে ইয়েমেনের মরুভূমি থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র। ইসরায়েল হুথিদের দমানোর চেষ্টা করেছে, তাদের অবস্থানে হামলা করেছে, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। কারণ হুথিরা কেবল একটি প্রক্সি শক্তি নয়, তাদের রয়েছে এক দৃঢ় আদর্শিক প্রতিরোধ এবং সম্ভবত অপ্রচলিত কিন্তু কার্যকর সামরিক সক্ষমতা। হুথিদের এই সামরিক প্রস্তুতি কেবল মধ্যপ্রাচ্যের কূটনীতিক ও ছন্দ হামলার পর্যায়ে সীমাবদ্ধ থাকবে, নাকি আগামী কয়েক সপ্তাহে একটি বাস্তব সামরিক সংঘাত ঘটে যেতে পারে, এই নিয়েই এখন চলছে তীব্র জল্পনা। তেহরান থেকে শুরু করে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত বিস্তৃত এই প্রতিরোধ অক্ষ এখন টানটান যুদ্ধের সাজে প্রস্তুত। এই উত্তেজনা কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক ঘটনা নয়, বরং ফিলিস্তিন সংঘাতের ধারাবাহিকতা, যা এখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রকে নতুন করে আঁকার দিকে ইঙ্গিত দিচ্ছে। লোহিত সাগরে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজগুলোতে হুথিদের নিয়মিত হামলা বৈশ্বিক বাণিজ্যেও গভীর প্রভাব ফেলছে। ইসরায়েলের দুর্বলতা এখন হুথিদের চোখে ধরা পড়েছে, আর তারা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের আঞ্চলিক ক্ষমতাকে আরও সুসংহত করতে চাইছে। ইয়েমেনের তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র উপদেষ্টা তৌফিক আল হামিরির কণ্ঠেও কোনো দ্বিধা নেই, কোনো রাখঢাক নেই। তিনি স্পষ্ট করে দিয়েছেন, নেতানিয়াহুর যে কোনো নতুন আগ্রাসনের জন্য ইয়েমেন প্রস্তুত এবং তাদের প্রতিক্রিয়া হবে অত্যন্ত বেদনাদায়ক। স্পুটনিককে দেয়া তার সাক্ষাৎকারটি যেন এক বিদ্যুৎ ঝলক।
তাতে হুথিদের শক্তি ও কৌশলের ইঙ্গিত স্পষ্ট। ইয়েমেন হুমকি মেনে নেয় না, আমাদের বিকল্প বিস্তৃত। ইসরায়েল আবারও হামলা চালালে আমরা প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এই বাক্যগুলো কেবল সতর্কবার্তা নয়, এটি আনসার আল্লাহ বা হুথি গোষ্ঠীর চ্যালেঞ্জ। পেন্টাগন বলছে সৌদি আরবের F-35 যুদ্ধবিমান চুক্তি এখন লাইফ সাপোর্টে আছে, কারণ চীনের সঙ্গে সম্পর্ক এই চুক্তিকে বড় হুমকি দিচ্ছে। ট্রাম্প খুবই ক্ষুব্ধ, কারণ গোয়েন্দা তথ্য বলছে সৌদি আরব নাকি F-35 প্রযুক্তি চীনের হাতে তুলে দিতে পারে। ওয়াশিংটন এখন তুমুল আলোচনায়। সবাই প্রশ্ন করছে, MBSকে চীনের সঙ্গে চুক্তি করে F-35 সমঝোতা নষ্ট করে ফেলেছেন। আমেরিকার সবচেয়ে বড় ভয় চীন নাকি সৌদি প্রকল্পগুলোকে ব্যবহার করে মার্কিন অস্ত্র প্রযুক্তিতে ঢুকে পড়তে পারে। এখন মনে করা হচ্ছে MBS এর হোয়াইট হাউস সফরের আগে সৌদি আরবের F-35 চুক্তি নতুন বাধার মুখে পড়েছে। নভেম্বরের শুরুতে রিপোর্টে বলা হয়েছিল MBS শিগগিরই F-35 পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। এমনকি বলা হয়েছিল MBS এর যুক্তরাষ্ট্র সফরের আগে সৌদি আরব পেন্টাগনের একটি গুরুত্বপূর্ণ ধাপও পেরিয়ে গেছে। কিন্তু হঠাৎই নতুন এক পেন্টাগন রিপোর্ট সতর্ক করে দেয় যে F-35 প্রযুক্তি ফাঁস হওয়ার ঝুঁকি আছে। রিপোর্টটি বলছে চীনের সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা অংশীদারিত্বের কারণেই এই ঝুঁকি তৈরি হয়েছে। এইসব ঝুঁকি তুলে ধরা হয়েছে একটি বড় প্রতিবেদনে, যা তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA। রিপোর্ট আরও বলে সৌদি আরব এখন রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, যারা আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী। এমনকি সৌদি আরব ইরানের সঙ্গেও আরও ঘনিষ্ঠ হচ্ছে, আর ইরানেরও রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সম্পর্ক আছে। আমেরিকার শক্তিশালী F-35 যুদ্ধবিমান F-35 ম্যাক 1.6 গতিতে সুপারসনিকভাবে উঠতে পারে। এটি শক্তিশালী সেন্সর ও কম দৃশ্যমান হওয়ার প্রযুক্তি ব্যবহার করে। এর স্টেলথ প্রযুক্তি রাডারে ধরা পড়ার সম্ভাবনা খুব কমিয়ে দেয়। F-35 শত্রু এলাকায় কম ঝুঁকিতে প্রবেশ করতে পারে। এটি রিয়েল টাইম তথ্য সংগ্রহ করে এবং অন্য সম্পদের সঙ্গে তা ভাগ করে। পাইলটের হেলমেটে বিশেষ ডিসপ্লে থাকে, যা সরাসরি চোখের সামনে সব তথ্য দেয়। এতে এমন ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা আছে যা শত্রুর রাডার জ্যাম করতে পারে ও আক্রমণ ব্যাহত করতে পারে। ইসরায়েলের আকাশ নিয়ন্ত্রণকে হুমকিতে মার্কিন অস্ত্র বিক্রির নীতি সবসময় নিশ্চিত করেছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে সামরিকভাবে এগিয়ে থাকবে। ইসরায়েলি একমাত্র দেশ যাদের কাছে F-35 রয়েছে এবং তারা 10 বছর ধরে এটি ব্যবহার করছে। এর আগে উপসাগরীয় দেশগুলোর কাছে F-35 বিক্রির আলোচনা হয়েছিল, কিন্তু একই ধরনের উদ্বেগে তা থেমে যায়। 2020 সালে আব্রাহাম চুক্তির পর ইসরায়েল, আরব আমিরাত এবং আরও কিছু আরব দেশের সম্পর্ক স্বাভাবিক হয়। এরপর যুক্তরাষ্ট্র আরব আমিরাতকে 50টি F-35 বিক্রি করার আলোচনা শুরু করে, কিন্তু 2021 সালে সেই চুক্তি স্থগিত হয়ে যায়, কারণ যুক্তরাষ্ট্র বলেছিল UAE হুয়াইয়ের নেটওয়ার্ক ব্যবহার করছে, যা মার্কিন প্রযুক্তির জন্য ঝুঁকিপূর্ণ। তুরস্কেরও F-35 কিনতে দেওয়া হয়নি, কারণ তারা রাশিয়ার S-400 কেনে। রণনীতিতে ভুল বদল, একদিনেই ইসরায়েলকে গুঁড়িয়ে দিতে পারে ইরান, বলছে পশ্চিমা বিশেষজ্ঞরা। মাত্র একদিনেই ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে ইরান, এমনটাই মনে করছেন পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা। 12 দিনের এক সংক্ষিপ্ত যুদ্ধে তেহরানের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা দেখার পর বিশ্বজুড়ে শুরু হয় নতুন বিশ্লেষণ। সামরিক বিশেষজ্ঞদের মতে আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের আঘাত ছিল এক নজিরবিহীন নিরাপত্তা দুঃস্বপ্ন। সাবেক মার্কিন সেনা কর্মকর্তা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর জোর দিয়ে বলেছেন, ইরানের কাছে যে বিপুল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আছে তা দিয়ে শত্রুর মোকাবিলা করার জন্য তারা প্রস্তুত। তিনি মনে করেন ইরান যুদ্ধ শুরু করতে না চাইলেও তাদের সামরিক সক্ষমতা যথেষ্ট উল্লেখযোগ্য। অন্যদিকে কৌশলগত তুর্কি বিশেষজ্ঞ ইব্রাহিম কালাশ আরও কড়া মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরান ইসরায়েলের গর্বের আয়রন ডোমকে একটি ড্রেনে পরিণত করেছে। এই সামরিক বিশেষজ্ঞ বিশ্বাস করেন 12 দিনের যুদ্ধ ইসরায়েলের সেই আধিপত্য ভেঙে দিয়েছে যেখানে তারা নিজেদের বিশ্বের সবচেয়ে নিরাপদ অঞ্চল বলে মনে করত। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ভয়াবহ আক্রমণ প্রতিহত করতে অক্ষম। নেতানিয়াহু ছিলেন আতঙ্কে। অবসরপ্রাপ্ত মিশরীয় জেনারেল সামির ফারাজ আরব মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন,
ওই যুদ্ধে ইরানই ছিল বেশি কার্যকর। তিনি বলেছেন, কেবল ইরানই প্রথমবারের মতো ইহুদি বসতি স্থাপনকারীদের প্রকৃত ভয়ের স্বাদ দিতে সক্ষম হয়। জেনারেল ফারাজ আরও জানান, ইরানের সামরিক শক্তি ইহুদিদের প্রথমবারের মতো টানা কয়েকদিন আশ্রয় কেন্দ্রে কাটাতে বাধ্য করেছিল। এমনকি ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি কর্মকর্তারাও আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। নতুন হাইপারসনিক আতঙ্ক। তবে আসল উদ্বেগ শুরু হয়েছে ইরানের নতুন অ্যাপোক্যালিপটিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে। এটিই হলো বর্তমান সামরিক আলোচনার মূল উপাদান। পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ফাত্তা সিরিজের এই ক্ষেপণাস্ত্রগুলো তৈরি হয়েছে আয়রন ডোমের মতো উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করার জন্য। মার্কিন ম্যাগাজিন ন্যাশনাল ইন্টারেস্ট স্বীকার করেছে, ইরানি ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনও অনেক পিছিয়ে। ম্যাগাজিনটি আরও স্বীকার করে যে এই নতুন অস্ত্রগুলোর বিরুদ্ধে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কাছে কোনো বাস্তব প্রতিরক্ষা ব্যবস্থা নেই, কারণ আয়রন ডোম হাইপারসনিক নয়, বরং ধীরগতির ক্ষেপণাস্ত্রের জন্য ডিজাইন করা হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র দ্বারা অধিকৃত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহত হয়েছে, যা ইসরায়েলি কর্মকর্তাদের উদ্বেগ বাড়িয়েছে। ইরান অতীতে তার সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। শহীদ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জবাবে দেশটি ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে হামলা চালিয়েছিল। পশ্চিমা বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইরান পূর্ণমাত্রার আক্রমণে ইসরায়েলের ডিমোনো পারমাণবিক চুল্লি বা হাইফা বন্দরের মতো গুরুত্বপূর্ণ সম্পদ লক্ষ্যবস্তু করতে পারে। সামরিক ভারসাম্য বদলে গেছে। ইরান যেন যুদ্ধংদেহী এক ঘোষণা দিচ্ছে, অজেয় প্রাচীর ভেঙে দেব, প্রতিরোধ মানে না সে ভয়। মধ্যপ্রাচ্যে এখনো ক্ষমতার খেলা। এই আতঙ্ক কতদূর গড়ায় সেটাই দেখার অপেক্ষা।